বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তোমরা ভালো আছো সবাই? কেমন আছো সবাই? শুনতে পাচ্ছ? হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? জি ম্যাম, শুনতে পাচ্ছি ম্যাম। ভালো আছি ম্যাম, আপনি কেমন আছেন? জি, একটুখানি অসুস্থ। সবাই বই নিয়েছো? আমরা কোন পত্র পড়ছি বলো তো? আমরা ভূগোল দ্বিতীয় পত্র। পড়ছি আসসালামু আলাইকুম মিস। ভূগোল দ্বিতীয় পত্র বই বের করো তোমরা। আমরা পড়ছিলাম ভারতের খনিজ, তাই না? শেষ করেছিলাম। না ম্যাম। দাঁড়া বের করি যতদূর পড়ছিলাম। তোমরা কি সবাই সেদিন অ্যাসাইনমেন্ট জমা দিতে পেরেছিলে? সবাই পেরেছিলে কি? কতজন গিয়েছিলে? মিস আমি দিতে পারিনি। কে? ফারজানা আক্তার। জি মিস। কেন বাবা, বাসা দূরে নাকি? জি মিস, আমাদের বাসা কুমিল্লা, লকডাউনের কারণে ঢাকা যেতে পারছি না। ও, তোমার রোল কত? 123। 123। আর কেউ আছে এরকম যে জমা দিতে পারোনি? ভারতের লৌহ খনিজ দেখছিলাম আমরা, ম্যাঙ্গানিজ, বক্সাইট, তামা, কয়লা, খনিজ তেল পর্যন্ত মনে হয়। হ্যাঁ, খনিজ তেল পড়বো আজকে, বলো তো? ম্যাম, কয়লার কতটুকু বাকি ছিল? কয়লার সেন্টিমিটার দুইটা। আচ্ছা, কয়লা কেবল ধরেছিলাম। হ্যাঁ, কয়লা যখন আমরা বিশ্বব্যাপী কয়লার উৎপাদন করেছি তখন দেখছি যে ভারত কয়লা উৎপাদনে যথেষ্ট এগিয়ে আছে এবং কয়লা একটু জ্বালানি সম্পদ, শক্তি সম্পদ আর কি। আর কয়লার শ্রেণীবিভাগ ভারতে বেশ উন্নত মানের কয়লাই পাওয়া যায়, লিগনাইট, বিটুমিনাস, কিন্তু অ্যান্থ্রাসাইটটা পাওয়া যায় না। দেখো, অ্যান্থ্রাসাইট পাওয়া যায় না। পিট কয়লাও পাওয়া যায়। মানে যে কয়লাতে 4 প্রকার আমরা জানি, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট, তার মধ্যে অ্যান্থ্রাসাইট বাদে বাকিগুলো ভারতে পাওয়া যায়। তো ভূতাত্ত্বিক বয়স অনুযায়ী ভারতের কয়লাকে 2টি ভাগে ভাগ করা যায়। গান্ডোয়ানা যুগের কয়লা, সেগুলো যুগের নাম। হ্যাঁ, গান্ডোয়ানা, তারপরে টারসিয়ারি। আমরা যে বাংলাদেশের ভূপ্রকৃতি করছি তখন পড়েছি না, টারসিয়ারি যুগের ভূমিরূপ, জি তারপরে ম্যাম। প্লাইস্টোসিন কালের সোপান। হ্যাঁ, ওরকম। গান্ডোয়ানা যুগের কয়লা, গান্ডোয়ানা যুগের কয়লা হলো 30 থেকে 35 কোটি বছর পূর্বে সৃষ্টি হয়েছিল। তোমরা কি জানো পৃথিবীর সৃষ্টির আনুমানিক বয়স কত? জানো? এটা হলো নো মিস। 500 কোটি বছর বলে ধারণা করে বিজ্ঞানীরা।
একমাত্র আল্লাহ জানেন, হ্যাঁ, তার সৃষ্টিকর্তাই জানেন। কিন্তু মানুষের যতটুকু ধারণা, মানে পরীক্ষা নিরীক্ষা গবেষণা করে পেয়েছে, তাতে ধরা হয় যে পৃথিবীর বয়স আনুমানিক 500 কোটি বছর। তো সেক্ষেত্রে গান্ডোয়ানা যুগটা হলো 30 থেকে 35 কোটি বছর আগে। তো ভারতের বেশিরভাগ কয়লাই এ ধরনের। আর বিটুমিনাস হলো গান্ডোয়ানা যুগের কয়লা। আর দামোদর, মহানদী, গোদাবরী, ওয়ার্ধা, দেখো এগুলো নদীর নাম ভারতের। দামোদর, মহানদী, গোদাবরী, ওয়ার্ধা প্রভৃতি নদী উপত্যকায় গান্ডোয়ানা যুগের কয়লা সৃষ্টি হয়েছে। দামোদরের উপত্যকায়, দামোদর নদীর উপত্যকায় পশ্চিমবঙ্গের রানীগঞ্জ এবং বিহারের ঝরিয়া, করমপুরা, বোকারো, রামগড়, ডালটনগঞ্জ, রাজমহল, গিরিডি প্রভৃতি বিখ্যাত কয়লা খনিগুলো অবস্থিত। এছাড়া উড়িষ্যার মহানদী উপত্যকায় রয়েছে প্রসিদ্ধ তালচের ও রামপুরের কয়লা খনি। গোদাবরী উপত্যকায় অন্ধ্রপ্রদেশের সিঙ্গারেনি, তন্দুর, জালগাঁও প্রভৃতি কয়লা খনি। মহারাষ্ট্রের উপত্যকা ও তার সংলগ্ন অঞ্চলে কামতি, ওয়ার্ধা, বল্লারচর, চান্দা প্রভৃতি অঞ্চল। এরপরে দেখো টারসিয়ারি যুগের কয়লা। টারসিয়ারি হলো প্রায় 6.5 কোটি বছর আগে। তাহলে টারসিয়ারির আগে হলো গান্ডোয়ানা, টারসিয়ারি হলো তার পরে। তো টারসিয়ারি যুগে কি হয়? কয়লা ছিল। কি বলছিলাম ফারজানা, বলো। বলছি যে ওই যুগে যে কি মানুষেরা ছিল। আর কোন সময়? টারসিয়ারি যুগে হ্যাঁ মিস। হয়তো ছিল, নির্দিষ্ট করে কোন সময় থেকে ছিল তা বলা যায় না বাবা। হয়তো ছিল। মানুষের আবির্ভাব, সভ্যতার আবির্ভাব বলে 5,000 কোটি বছর, দুঃখিত 5,000 বছর আগে। মানে মানুষ যখন সভ্য হয়, এই যে বিভিন্ন সভ্যতাগুলো তোমরা পড়ো না, মিশরীয়, সিন্ধু, পড়েছো এগুলো? বলো তো। জি ম্যাম। জি এগুলো হলো 5,000 বছর আগে মানুষ বলে যে সভ্যতার নিদর্শন পাওয়া যায় 5,000 বছর আগে। তারও আগে মানুষের অস্তিত্ব ছিল। আমরা পাই যে ছোটবেলা পড়ছি না আমরা, যে মানুষ বনে জঙ্গলে পাহাড়ের গুহায় থাকতো, শিকার করত, তারপরে কাঁচাই খেত। তখন সবকিছু, রান্নার আবিষ্কার হয়নি, আগুনের আবিষ্কার হয়নি। সেটা তাহলে আরো আগে, কিন্তু কোটি কোটি বছর আগে বলে মনে হয় না। আচ্ছা, লিগনাইট হলো টারসিয়ারি যুগের কয়লা। ভারতের কয়লার মধ্যে শতকরা মাত্র 2 ভাগ টারসিয়ারি যুগের কয়লা। হিমালয়ের পাদদেশ, মানে একদম উত্তরে আর কি, উত্তর পূর্ব পাহাড়িয়া অঞ্চল, রাজস্থানের রাজস্থান কিন্তু মরুভূমি, ও তামিলনাড়ুর নেভেলিতে টারসিয়ারি যুগের কয়লা পাওয়া যায়। ভারতের বিভিন্ন কয়লা খনিতে প্রায় 12,000 কোটি টন কয়লা মজুত আছে এবং বার্ষিক উৎপাদন প্রায় 58 কোটি 50 লক্ষ মেট্রিক টন কয়লা। কয়লার বাণিজ্য দেখো, ভারত কিন্তু বিশ্ববাজারে কয়লা রপ্তানি করে। ভারতের কয়লা কারা কারা নেয় দেখো, বাংলাদেশ তো আছেই, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, এরা প্রতিবেশী দেশ না, বলতো ভারতের? জি ম্যাম। বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল এরা হলো প্রতিবেশী দেশ। এছাড়া ফ্রান্স, দূরের দেশ, ইউরোপের ফ্রান্স, জাপান, হংকং, মায়ানমার, মালয়েশিয়া প্রভৃতি দেশেও কয়লা রপ্তানি হয়। তাহলে ভারত কয়লা রপ্তানি করে এবং বাংলাদেশও ভারত থেকে কয়লা আমদানি করে। এরপর আছে খনিজ তেল। খনিজ তেলে সমৃদ্ধ নয়। দেখো ভারত খনিজ তেলে বিশেষভাবে সমৃদ্ধ নয়। খনিজ তেলের উৎপাদন মাত্র কম। পৃথিবীর যে তেল উৎপাদন হয় তার মধ্যে 1 ভাগ ভারতে উৎপাদিত হয়। এই যে দেখো কোথায় কোথায় আছে খনিজ তেলের উৎপাদন। তেল শোধনাগার,
তেল শোধনাগার মানে খনি থেকে উঠে এটা ব্যবহার করা যায় না, এটা কিন্তু প্রসেস করতে হয়। কোথায় কোথায় আছে দেখো, চেন্নাই। তোমরা কি জানো যে চেন্নাইয়ের আগের নাম কি ছিল? চেন্নাই, তোমরা কি মাদ্রাজ নাম শুনেছো? মাদ্রাজ বলো তো। জি ম্যাম। জি মাদ্রাজের, ম্যাম শুনেছি। হ্যাঁ, মাদ্রাজের বর্তমান নাম হলো চেন্নাই। আগে যেটা মাদ্রাজ ছিল এখন সেটা চেন্নাই। বুঝতে পেরেছো? জি এ জি নতুন নাম। ম্যাম। এখন দেখবা মাদ্রাজ আর বলে না, চেন্নাই বলে। হ্যাঁ, মাদ্রাজ আর শুনতে পাও কি? এখন মনে হয় না আর শুনতে পাও। শুনতে পাও? না মিস। আগে ছিল, আগের নাম ছিল মাদ্রাজ, এখন হলো চেন্নাই। এটা কোচিন, কোচিন, বিশাখাপত্তনম, হলদিয়া, বারুণী, মথুরা, কালী, কামদেব, এই সব জায়গায় তেল শোধনাগার আছে ভারতের। ভালো তো, এ পাশেও আছে, এই যে এ পাশে বাংলাদেশের এই পাশেও তো ভারত। তোমাদের মধ্যে কার থেকে শব্দ আসছে? নাজনীন। আচ্ছা, নাজনীন মিউট করো। হ্যাঁ। তোমরা বলো তো দেখি, মনে আছে কিনা বাংলাদেশের এই পারে যে ভারতের 7টা রাজ্য আছে, এই 7টা রাজ্যকে কি বলে? 7 সাত সিস্টার। বোন। 7 বোন রাজ্য, হ্যাঁ, 7 সিস্টার্স। নামগুলো এরকম: আসাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা, মিজোরাম, এরকম 7টা আছে। অরুণাচল, এই 7টা রাজ্য হলো এখানে। এরা, এখানে যাওয়া খুব কঠিন ভারত থেকে। এখান দিয়ে যেতে পারে না, উত্তর দিয়ে, এখানে পাহাড়ি তো, পাহাড়ে যেতে পারে না। এটা কিন্তু নেপাল, এই জায়গাটা। এখানে একটু টান দিলেই নেপাল, এখানে একটু টান দিলে ভুটান। নেপাল, ভুটান, বাংলাদেশ একদম ছোট ছোট, মনে হচ্ছে ভারতের একটা রাজ্যের সমান। বুঝছো এগুলো? হুম, ভারতের একদম লাগা নেপাল, ভুটান আর বাংলাদেশ। আর শ্রীলঙ্কাটা নিচে, মালদ্বীপটার পাশে। আচ্ছা, এই ছিল তেল শোধনাগারের মানচিত্র। এবার দেখি কোথায় কোথায় পাওয়া যায়। আসাম, আসাম হলো এই একদম বাংলাদেশের উত্তরে। আসামে পাওয়া যায় লখিমপুর, শিবসাগর, এই জায়গায় তেলের খনিগুলো অবস্থিত। লখিমপুর জেলার ডিগবয়, নাহারকাটিয়া, মাকুম, মুগরিজান এবং শিবসাগর জেলায় লাকুয়া, মোরান, রুদ্রসাগর প্রভৃতি তেলের খনি। এছাড়া গেলেকি, আমসুরি প্রভৃতি খনির নাম উল্লেখযোগ্য। আচ্ছা, এগুলো কিন্তু এত খুঁটিনাটি আসে না, এগুলো কিন্তু তোমাদের সব মুখস্থ করতে হবে তা না। বুঝছো? হয়তো বড় প্রশ্নে কম আসে, ছোট হয়তো বহু নির্বাচনীতে বললো যে ভারতের কোন কোন রাজ্যে খনিজ তেল পাওয়া যায়। এই রাজ্যগুলো একটু খেয়াল রাখতে হবে, মেইন জিনিসটা আসাম, গুজরাট, মুম্বাই। বুঝছো? এটুকুই দরকার। এগুলো কিন্তু খুঁটে একদম সবগুলো লাগবে, জায়গার নাম শুনতে তা না। এবার গুজরাটের তেল খনি, এইগুলো অতটা লাগবে না, শুধু মনে রাখবা যে আসাম, গুজরাট, মুম্বাই, এই 3 জায়গায় তেল পাওয়া যায়। আর এই তেলগুলো কিভাবে সাপ্লাই করা হয়? পাইপ লাইনে। এছাড়া অন্ধ্রপ্রদেশের গোদাবরী নদীর অববাহিকা এবং তামিলনাড়ুর কাবেরী নদীর অববাহিকা হতে প্রচুর খনিজ তেল উত্তোলিত হয়। অববাহিকা মানে নদীর পার্শ্ববর্তী এলাকাটা। আর বাণিজ্য, ভারত যে পরিমাণ খনিজ তেল উত্তোলন করে তার দ্বিগুণ পরিমাণ বিশ্ববাজার হতে আমদানি করে। আগে বলা হয়েছে যে তেলের পরিমাণ কম উৎপাদন হয়। আর আমদানিকৃত খনিজ তেলের অধিকাংশই ইরান, ইরাক, আরব, বাহরাইন, রাশিয়া, আমেরিকা, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশ হতে খনিজ তেল আমদানি করে ভারত। এরপরে আছে প্রাকৃতিক গ্যাস। ভারতে প্রাকৃতিক গ্যাসের উত্তোলন বেশ কম, চাহিদার তুলনায় উত্তোলনও কম। মোট প্রাকৃতিক গ্যাসের ভান্ডার হলো
5,40,810 কিউবিক মিটার। গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড 1984 সালে স্থাপিত হয় এবং এগুলো দরকার। গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয় এগুলো দাগ দিয়ে রাখো, এই তথ্যগুলো লাগবে। আর এদেশে প্রাকৃতিক গ্যাস উত্তোলন, পরিবহন ও বাজারজাতকরণ পরিচালনা করে। কোথায় কোথায় পাওয়া যায় দেখো, প্রধান 4টি অঞ্চল: পশ্চিম উপকূল, 2 হলো গুজরাট, এরপর আসামের ব্রহ্মপুত্র উপত্যকা, ত্রিপুরা, অন্ধ্রপ্রদেশ উপকূল। এই খালি এখান থেকে বেশি দরকার যেটা সেটা হলো এই এইগুলা শিখবা, কোন কোন প্রদেশে পাওয়া যায়। এগুলো কিন্তু বড় করে কখনো আসে নাই, কোনো বোর্ড প্রশ্নে দেখি নাই যে ভারতের প্রাকৃতিক গ্যাসের বিবরণ দেয়, কখনো দেখি নাই। আচ্ছা, বাংলাদেশে এই যে খনিজ সম্পদের কি কি ব্যবহার হয় এটা তোমরা একটু পড়ে শোনাও তো। আমার আজকে একটু কথা বলতে একটু কষ্ট হচ্ছে, একটু গলায় ব্যথা এই সাইডে, জ্বর এসে। তোমাদের মধ্যে কে ভালো পড়তে পারো একটু পড়ো তো বাবা। বাংলাদেশ এবং ভারতের খনিজ এবং শক্তি সম্পদ উত্তোলন, ব্যবহার ও সংরক্ষণ, এখান থেকে শুরু করবা। সুন্দর করে পড়ো তো দেখি, কে পারবা? একটু হেল্প করো তো দেখি, কে পারবা? মিস আমি পড়ি। আর যেন পড়ো তো, পার্ট 5 যেটা। হ্যাঁ পড়ো। 5. বাংলাদেশ এবং ভারতের খনিজ ও শক্তি সম্পদ উত্তোলন, ব্যবহার, সংরক্ষণ। খনিজ সম্পদ স্বভাবত একই উপাদান গঠিত বা সামান্য পরিবর্তিত যেসব রাসায়নিক প্রক্রিয়াজাত যৌগিক পদার্থ শিলাস্তরে দেখতে পাওয়া যায় তাকে খনিজ বলে। আর এই সমস্ত খনিজ পদার্থ যখন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অর্থের সাথে বা কোনো দেশের উন্নয়নের সাথে সম্পৃক্ত থাকে তখন তাকে খনিজ সম্পদ বলে। শক্তি সম্পদ যেসব সম্পদ শক্তি সরবরাহের কাজে ব্যবহৃত হয় তাকে শক্তি সম্পদ বলে। শক্তি সম্পদকে জ্বালানি সম্পদও বলা হয়, কারণ সেগুলো জ্বালিয়ে শক্তি উৎপন্ন করা হয়, যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস। এছাড়া জলবিদ্যুৎ শক্তি, পারমাণবিক শক্তি ও সৌরশক্তি। একটু থামো, এই যে এটা খুবই ইম্পর্টেন্ট, এই সংজ্ঞা দুটা প্রায়ই আসে বিভিন্ন প্রশ্নের সাথে। খনিজ সম্পদ কি, শক্তি সম্পদ কি। আচ্ছা এবার পড়ো, এটা পড়তে থাকো। মিস পরেরটা পড়বো। পড়ো। বাংলাদেশ ও ভারতের খনিজ ও শক্তি সম্পদের উত্তোলন এবং ব্যবহার। ১. আকরিক লৌহ উত্তোলন। ভারত লৌহ আকরিক উত্তোলনে প্রসিদ্ধ। বর্তমানে লৌহ আকরিক উৎপাদনে ভারত বিশ্বে তৃতীয়। 2011 সালে এদেশের উৎপাদন ছিল 22,39,00,000 মেট্রিক টন। এর খনিগুলো প্রধানত ছত্তিশগড়, কর্ণাটক, গোয়া, উড়িষ্যা, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, বিহার ও তামিলনাড়ু প্রভৃতি অঞ্চলে অবস্থিত। হ্যাঁ, তারপর বাংলাদেশ। বাংলাদেশ লৌহ আকরিক উত্তোলনে অনুন্নত। এদেশের বিভিন্ন স্থানে নিম্নমানের আকরিক লৌহ সঞ্চিত রয়েছে। আচ্ছা 2. একটু থামো, একটু থামো। যদি একটা প্রশ্ন আসে লিখে নিতে পারো তোমরা, ভারত ও বাংলাদেশের খনিজ সম্পদের তুলনামূলক আলোচনা করো, এটা আসে। বাংলাদেশ ও ভারতের খনিজ সম্পদের তুলনামূলক আলোচনা করো, সেক্ষেত্রে এই যে এতটুকু দিতে হবে, এখানে লিখতে হবে ভারত, এখানে লিখতে হবে বাংলাদেশ। ভারতে এই পরিমাণ আছে, বাংলাদেশে নাই। কথাটা বুঝতে পেরেছো সবাই? আবার বলি, বাংলাদেশ ও ভারতের খনিজ ও শক্তি সম্পদের তুলনামূলক আলোচনা করো, সেক্ষেত্রে এখানে হেডিং দিবা ভারত, এখানে দিবা বাংলাদেশ, উপরে লিখবা বাংলাদেশ ও ভারতের
খনিজ শক্তি সম্পদের তুলনামূলক আলোচনা করা হলো। তুলনা মানে কি? পার্থক্য না, কিন্তু এই প্যারা করে লিখতে হয়, এই ভারত, এটা বাংলাদেশ। আবার যখন লিখবা কয়লা, এই ভারত, এই বাংলাদেশ। পারবা তো? প্রশ্নটা কি বললাম বলো? বাংলাদেশ ও ভারতের খনিজ সম্পদের তুলনামূলক আলোচনা করো। সেক্ষেত্রে ব্যবহারটা আসবে না, ব্যবহারটা লাগবে না। ম্যাম আনসারটা কোনটা দিবেন? তুলনামূলক আলোচনা বললে বাংলাদেশ ভারতের এই উত্তোলন লিখবা না, উত্তোলনের জায়গায় লিখবা উপরে লৌহা করে ঠিকই লিখবা। 1 নম্বর দিয়ে লিখবা লৌহা করি, তোমরা এই পাশে লিখে রাখো। এই উত্তোলনের জায়গায় লিখবা ভারত, এখানে লিখবা ভারত, এখানে লিখবা বাংলাদেশ, তারপর কলম দিয়ে বর্ণনা দিবা, ব্যবহার দিবা না, ব্যবহার ক্রস। কয়লা 2 নম্বর কয়লা, ঠিক আছে। উত্তোলনের জায়গায় লিখবা ভারত, এখানে লিখবা বাংলাদেশ, ব্যবহার দিবা না। এভাবে প্রত্যেকটা। ফারজানা পড়ো বাবা, এখান থেকে পড়ো আবার ব্যবহার। ব্যবহার: আকরিক, লৌহ, ইস্পাত শিল্পের কাঁচামাল, যন্ত্রপাতি তৈরি, কৃষি উপকরণ তৈরি, তৈজসপত্র, বাসনপত্র, ঘরের জানালা, দরজা, দা, কাস্তে, কোদাল, খুন্তি, কড়াই, হাতিয়ার, যুদ্ধাস্ত্র তৈরি প্রভৃতি কাজে ব্যবহৃত হয়। 2. কয়লা উত্তোলন: কয়লা ভারতের সর্বপ্রধান খনিজ সম্পদ। কয়লা উৎপাদনে ভারত বিশ্বে 3য় স্থানের অধিকারী। 2011 সালে ভারতে 58,50,00,000 মেট্রিক টন কয়লা উত্তোলিত হয়। ভারতের অধিকাংশ কয়লা পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যের দামোদর উপত্যকা, উড়িষ্যা ও চণ্ডীগড় রাজ্যের মহানদী অববাহিকা এবং মধ্যপ্রদেশের সোন উপত্যকা অঞ্চল হতে উত্তোলিত হয়। বাংলাদেশের রংপুর জেলার খালাসপীর, দিনাজপুর জেলার বড়পুকুরিয়া ও দিঘিপাড়া, জয়পুরহাট জেলার জামালগঞ্জে কয়লা খনি রয়েছে। বর্তমানে চীনা কারিগরি সহায়তায় এখানে দৈনিক প্রায় 500 টন কয়লা উৎপাদন হচ্ছে। ব্যবহার: কয়লা মূলত তাপ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। বাংলাদেশের বড়পুকুরিয়ার 125 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন 2টি ইউনিট স্থাপন করা হয়েছে। 3. খনিজ তেল উত্তোলন: ভারত, আসাম, গুজরাট রাজ্যে প্রচুর তেল সঞ্চিত রয়েছে। আসামের তেল খনির মধ্যে দিগ্বয়, বদরপুর, মসিমপুর প্রসিদ্ধ। এছাড়া তামিলনাড়ুর কাবেরী নদী অববাহিকা ও বোম্বে হাই তেল উৎপাদনে প্রসিদ্ধ। 2011 সালে ভারতে প্রায় 3,65,00,000 মেট্রিক টন তেল উত্তোলিত হয়। বাংলাদেশের সিলেট জেলার হরিপুর এবং মৌলভীবাজার জেলার বরমচালে খনিজ তেল কূপ আবিষ্কৃত হয়েছে। হরিপুর থেকে পরীক্ষামূলকভাবে দৈনিক 600 ব্যারেল এবং বরমচাল থেকে দৈনিক প্রায় 1200 ব্যারেল তেল উত্তোলিত হয়। ব্যবহার: আধুনিক সভ্য জগতে শক্তি, আলো ও তাপ উৎপাদনের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয়। 4. প্রাকৃতিক গ্যাস উত্তোলন: ভারত পৃথক কোনো গ্যাস ক্ষেত্র নেই। ভারতের অধিকাংশ গ্যাস বোম্বে হাই তেলক্ষেত্র থেকে উত্তোলিত হয়। 2011 সালে ভারতের 46.11 বিলিয়ন ঘনমিটার গ্যাস উত্তোলিত হয়। বাংলাদেশে 23টি গ্যাস ক্ষেত্র রয়েছে। এদের মধ্য থেকে 18টি গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলিত হয়। 2010 থেকে 11 সালে বাংলাদেশে প্রায় 408.90 বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলিত হয়। ব্যবহার: সার, শিল্পের কাঁচামাল এবং বিভিন্ন শিল্পের জ্বালানি, তাপ বিদ্যুৎ উৎপাদন, গৃহস্থালী ও বাণিজ্যিক কাজে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়। যেমন বাংলাদেশের প্রায় 45%, বিদ্যুৎ উৎপাদনে 23%, সার কারখানায় 15%, শিল্পক্ষেত্রে 1%, বাণিজ্যিক এবং 11% গৃহস্থালী কাজে ব্যবহৃত হয়। 5. বক্সাইট
উত্তোলন। ভারত বক্সাইট উৎপাদনে প্রসিদ্ধ। ভারতে বার্ষিক প্রায় ৬৩ লক্ষ মেট্রিক টন বক্সাইট উৎপন্ন হয়। আচ্ছা ফারজানা, এখানে এখানে আচ্ছা সবাই দেখো, বাংলাদেশে আমরা যদিও মনে করি যে বোধহয় গৃহস্থালী কাজ মানে রান্নার কাজে বেশি গ্যাস ব্যবহার হয়, কিন্তু দেখো ৪৫% বিদ্যুৎ বিদ্যুৎ ব্যবহার হয় হলো বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার হয়, আর 23% সার কারখানায় সারের কাঁচামাল হিসাবে। এই জিনিসটা মনে রাখে, এটা আন্ডারলাইন করে রাখো। বক্সাইট করছিলা, করো ফারজানা। ব্যবহার: বক্সাইট এক অতি গুরুত্বপূর্ণ লোহা বর্জিত ধাতু। বক্সাইট হতে অ্যালুমিনিয়াম উৎপন্ন করা হয়। ৬. চুনাপাথর উত্তোলন: বাংলাদেশে প্রচুর চুনাপাথর পাওয়া যায়। বর্তমানে সুনামগঞ্জ জেলার টাকেরঘাট, লালঘাট ও বাগলিবাজার, সিলেট জেলার জাফলং, জকিগঞ্জ, চরগাঁ, বাঙ্গারহাট, জয়পুরহাট জেলার জয়পুরহাট ও জামালগঞ্জ, চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড, কক্সবাজার জেলার সেন্ট মার্টিনস দ্বীপ এবং চাঁপাইনবাবগঞ্জে চুনাপাথর পাওয়া যায়। ২০১০ সালে বাংলাদেশে প্রায় ৩০,০১০ মেট্রিক টন চুনাপাথর উত্তোলিত হয়। ভারত চুনাপাথর উত্তোলনে সমৃদ্ধ নয়। ব্যবহার: সিমেন্ট, গ্লাস, ইস্পাত, সাবান, কাগজ, ব্লিচিং পাউডার। ফারজানা তুমি মিউট হয়ে গেছো, হ্যাঁ বলো। জন্য চুনাপাথর প্রয়োজন হয়। এছাড়া গৃহ নির্মাণ, ক্যালসিয়াম কার্বাইড ও রং তৈরি করতে চুনাপাথর ব্যবহৃত হয়। ৭. অন্যান্য খনিজ সম্পদের মধ্যে বাংলাদেশের শেরপুর, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, কুমিল্লা ও দিনাজপুর জেলার সিলিকা বালু, ময়মনসিংহ, নওগাঁ ও দিনাজপুর জেলার চীনামাটি, রংপুর ও দিনাজপুর জেলার কঠিন শিলা, সিলেট, পঞ্চগড় ও লালমনিরহাট জেলায় নুড়ি পাথর ও ইউরেনিয়াম আকরিক উল্লেখযোগ্য। ভারতে সোনা, রূপা, তামা, কঠিন শিলা, ম্যাঙ্গানিজ, অভ্র উল্লেখযোগ্য। খনিজ সম্পদ সংরক্ষণ: সংরক্ষণ অর্থ কম করে ব্যবহার যার ফলে একটি নির্দিষ্ট সময়ের পর কিছু পরিমাণ সম্পদ সঞ্চয় থাকবে। সুতরাং সতর্কতার সাথে খনিজ সম্পদ ভোগ করতে হলে কি কি কারণে সম্পদ নিঃশেষ হয়ে যেতে পারে তা জানা অবশ্য কর্তব্য। অতিরিক্ত ব্যবহার, অবৈজ্ঞানিক পন্থায় ব্যবহার বা যথেচ্ছ ব্যবহার এবং মানুষের বিবেকহীন কার্যকলাপ ইত্যাদির ফলে খনিজ সম্পদ নিঃশেষ হয়ে যেতে পারে। ভারত ও বাংলাদেশ বিশ্বের তথা দক্ষিণ এশিয়ার দুইটি উন্নয়নশীল দেশ। এদেশের খনিজ সম্পদ অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে মূল চালিকা হিসেবে ভূমিকা পালন করে। সেই ক্ষেত্রে মানুষের সুখ, স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা, স্থায়িত্ব উন্নতির স্বার্থে গচ্ছিত খনিজ সম্পদ সংরক্ষণ করা অপরিহার্য। আচ্ছা ঠিক আছে ফারজানা, অনেক ধন্যবাদ তোমাকে। তাহলে আমরা এগুলো আলাদা করে বাংলাদেশের খনিজ সম্পদও পড়েছি, আবার ভারতেরও আলাদা করে পড়েছি। এখানে হলো তুলনা করা আছে, যদি তুলনা চাই তাহলে এখান থেকে দিবা। আর পরিবেশ সংরক্ষণ ও খনিজ সম্পদ আহরণ, এটা শেষ হলে এই অধ্যায় শেষ আমাদের, তাই না? ম্যাম বক্সাইটটা কি? অক্সাইড বলছি, দাঁড়া, ওই যে লৌহ বর্জিত ধাতু ওটা। জি ম্যাম। হ্যাঁ, লৌহ বর্জিত ধাতু মানে লোহা নাই, লোহার উপাদানটা নাই ওটাতে। ওটা অ্যালুমিনিয়াম তৈরি করা হয়। আমরা যে অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল বাসন ব্যবহার করি সেটা তৈরি করতে বক্সাইট ব্যবহার হয়। লৌহ বর্জিত ধাতু মানে লোহা নাই, লোহা ছাড়া অ্যালুমিনিয়াম তো তোমরা দেখেছো ব্যবহার করো, সেটা তৈরি করতে বক্সাইট লাগে। আচ্ছা, এখন হলো পরিবেশ সংরক্ষণ ও খনিজ আহরণ, এটা পড়লে আমাদের এই অধ্যায় শেষ। আর ওই যে বিদ্যুৎ বলে একটা অংশ ছিল, আমাকে কে যেন ছবি তুলে পাঠিয়েছো না? আচ্ছা, ওটা আমি কম্পিউটারে জি নিয়ে ম্যাম। পাঠিয়েছিলাম। আমি ওটা আগামী ক্লাসে ছবিটা
কম্পিউটারে নিয়ে একটু দেখবো ওখানে কি কি আছে। বিদ্যুৎ উৎপাদন একটু লাগতে পারে, নতুন যেহেতু এটা। এখন তোমাদের মধ্যে আরেকজন এই এই 9টা পয়েন্ট একটু পড়ে শোনাও তো বাবা। কি করে পরিবেশ সংরক্ষণ ও খনিজ সম্পদ আহরণ করা যায়? ম্যাম রোল কল করবেন না? সময় কি শেষ? না আর একটু সময় আছে, একটু দেরি হয়ে গেছে তো, কয়েক মিনিট ক্লাস শুরু করতে। আচ্ছা আমি এটা শেষ করে দিই। হ্যাঁ এটা পরে ম্যাম আমি পড়ি। নাজনীন পড়বো। আচ্ছা শোনো বাবা, জি এই ম্যাম। আগামী ক্লাসে এটার উপরে একটা পরীক্ষা দিবা, এই অধ্যায়ের উপরে। জি ম্যাম। আগামী ক্লাস হলো কবে? সোমবারে না? সোমবার। জি ম্যাম। ওই গুগল ফর্মে একটা পরীক্ষা নিয়ে নিই। হ্যাঁ সবাই 5 অধ্যায় ভালো মতো পড়বা। এটা পরীক্ষা নিয়ে পরীক্ষা নেওয়ার আগে দিয়ে আমরা ওই বিদ্যুৎ উৎপাদনটা একটু পড়বো। আচ্ছা কে পড়তে চাইলো? নাজনীন। একটু সংক্ষেপে সংক্ষেপে। আচ্ছা আমি বলি একটু সংক্ষেপে। মিতব্যয়িতা মানে কি? মিতব্যয়িতা মানে তোমরা জানো, একটু কম করে ব্যবহার, পরিবর্তিত দ্রব্যের ব্যবহার, অর্থাৎ হলো একটার পরিবর্তে আরেকটা। অগ্রাধিকার ভিত্তিতে ব্যবহার, অর্থাৎ কোনটা অপেক্ষাকৃত বিরল সম্পদের পরিবর্তে অগ্রাধিকার ভিত্তিতে অধিক প্রাপ্ত সম্পদ। বিরল মানে যেটা কম পাওয়া যায়। প্রযুক্তির উৎকর্ষতা মানে প্রযুক্তি ব্যবহার করে যাতে খনিজ সম্পদটা কম অপচয় হয়। অপচয় বন্ধ করা, সম্পদের পুনর্ব্যবহার। পুনর্ব্যবহার মানে বারবার ব্যবহার। ওই যে দেখো না পুরানো লোহা অনেকে সংগ্রহ করে, সেটা আবার রিসাইকেল বলে যেটাকে। প্লাস্টিকও দেখা যায় গলিয়ে আবার নতুন করে করে, এটাকে বলে পুনর্ব্যবহার। সংস্কৃতির মান উন্নয়ন, অর্থাৎ উন্নত মানবিক গুণাবলী সম্পদ সংরক্ষণে সাহায্য করে। শিক্ষার প্রসার এই কাজে প্রধান ভূমিকা পালন করে। এছাড়া সচেতনতা বৃদ্ধি, আর ভবিষ্যৎ বংশধরদের জন্য সম্পদ যে সংরক্ষণ প্রয়োজন সে সম্পর্কে জনগণকে সচেতন করা। নীতি নির্ধারণ ও প্রয়োগ, বর্তমান এবং ভবিষ্যতের জন্য সম্পদ সুপরিকল্পিতভাবে ব্যবহার করা প্রয়োজন। দেখছো, বর্তমান ও ভবিষ্যৎ মানে সম্পদ যা আছে সব আমরা যাতে নিঃশেষ করে না দিই, ভবিষ্যতের জন্য যাতে থাকে। আরেকটা হলো নীতি নির্ধারণ। সেটাই নীতি নির্ধারণ মানে বর্তমানে ব্যবহার করা এবং ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকা। তাহলে আমাদের 5 অধ্যায় প্রায় শেষ হলো। আগামী ক্লাসে একটা ইনশাআল্লাহ পরীক্ষা নেব। আর তোমরা লিখে রেখো যে এটা পরীক্ষা। মিস কত মার্ক হবে? 20 মার্ক। অন্য সময় যেভাবে নিই, ক্লাস নেব, তারপরে ক্লাসের পরে শেষের দিকে ওই লিঙ্ক দিয়ে দেবো। ম্যাম কয় মার্ক এর জন্য? 20 মার্কের নেই। ওকে মিস। 20 মিনিট সময় ভালো করে পড়ো, অধ্যায়টা পড়া হয়ে যায়। 1 থেকে 10 বলো। 1 আছো? জি ম্যাম। 107 1 ম্যাম 110 1 7 10 ম্যাম 105 105 দিলাম। এই 105 তো প্রথম আসলো নাকি আজকে, তাই না? 105 তোমাকে আগে দেখিনি। আচ্ছা 10 এর পরে বলো। 10 এর পরে নাই? 10 এর পরে কেউ নাই? 10 দিয়েছেন? হ্যাঁ 10 দিয়েছি। 10 এর পরে বলো। আচ্ছা 20 এর পরে বলো। 123 মিস। 123 ফারজানা। হ্যাঁ তারপর আর নাই। 130 পর্যন্ত কেউ আছে আর? ম্যাম 138 কত? ম্যাম 103 3 এখন? 103 আছো? কে আবার সাড়া দাও তো। 103 কে? 103 বলো, কথা বলো। জি ম্যাম। আচ্ছা ওকে। আনিকা ম্যাম আপনার কথা আমি শুনতে পাচ্ছেন না? তাই ম্যাম এখন শুনতে পাচ্ছি। আচ্ছা
126 মাত্র জয়েন হলো। ম্যাম 130। 130। মিস 129। সুমাইয়া আছো নাকি? সুমাইয়া আছে। জি মিস 129। 29, 30 দিলাম। এরপরে বলো 40 পর্যন্ত। জ্যোতি চৌহান আছো দেখলাম। হ্যাঁ আছে। আচ্ছা, এরপর আর কি আছো? 35 আছো? ম্যাম 138। 138। আচ্ছা, আর এরপর 41। 146 মিস। আবার বলো 100। 126। হ্যাঁ দিয়েছি, 26 দিয়েছি। মিস 148। আচ্ছা, এদিক থেকে 41, 42 কি আছো? উজমা আছো? অবনী আছে। আচ্ছা, 42 আছে। এদিকে 50, 51 আছো? ম্যাম 151। 50 আছে কি? না না। আজকে নাই। 154। জি ম্যাম। আচ্ছা, শোনো, তোমরা অ্যাসাইনমেন্ট গুলো খুব গুরুত্ব সহকারে করিও। অ্যাসাইনমেন্টের তথ্য কিন্তু বোর্ডে যাবে, বুঝছো? এটা বোর্ড থেকে এসছে নির্দেশনা, সরকারি অ্যাসাইনমেন্ট। তোমরা পরেরটা পড়তে পেরেছো? আমি যে দিয়ে দিয়েছিলাম গ্রুপে, পেরেছো? গ্রুপে দেওয়া আছে, দেখো। ম্যাম এখনো শুরু করিনি। শুরু করে দাও এবং খুব যত্ন সহকারে ভালো করে জি আমি শুরু করেছি, লিখতেছি। আর কখন জমা দিতে হবে এই নির্দেশনা পাবা। ম্যাম আমরা তো ফার্স্ট ইয়ার গুলো কয়েকজন জমা দিতে পারিনি। ও দ্বিতীয়টা যখন জমা দিবা না তখন দিয়ে যাও। ওকে মিস। কতজন একটু রোল বলো তো, আমি একটু লিখে রাখি, আমার কাছে হিসাবটা থাকতে হবে। 123 বলছিল দিতে পারেনি। আর কে? চট করে বলো। ইতি মিস 130। 130। 30। আর মিস আর কয়েকজন আছে বাট ক্লাসে নেই এখন। একটু ওই যে প্র্যাকটিক্যালের গ্রুপটা এই রোলটি দিতে পারবো আমাকে, যে যারা কি মিস বলবো নে। প্র্যাকটিক্যালের গ্রুপে লিখিও, যে যারা যারা দিতে আচ্ছা পারবে একটু রোলটা ম্যাডাম জি চেয়েছে। মিস। ঠিক আছে, আজকে শেষ করি আজকের মতো। ভালো থাকো সবাই, তোমরা সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। ম্যাম আসসালামু আলাইকুম। আসসালামু মিস আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম।